লয়ন লাতে অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাই। আমাদের এই পর্বের অনুষ্ঠান আমরা সাজিয়েছি বর্তমানে বহুল আলোচিত মর্টগেজ সম্বন্ধীয় অর্থাৎ কানাডিয়ান হাউজিং এবং মর্টগেজ কর্পোরেশনের যে নতুন নিয়মাবলী, যেটি আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হবে, এই বিষয়টি নিয়ে আমরা অনেক কল পাচ্ছি। বিষয়টি যেহেতু বাড়ি কেনাবেচার সঙ্গে জড়িত এবং মর্টগেজ একটা অনুষঙ্গ, এই ব্যাপারটা নতুন রুলস কী হবে, এছাড়াও কিভাবে এটা কার্যকরী হবে, এই ব্যাপারে জানবার জন্য আমরা আজকে এসেছি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন সিইও দ্য মিলেনিয়াল মর্টগেজ ইঙ্ক, মিস্টার শফিক আহমেদ, যিনি এর আগেও আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং তার প্রফেশনাল অ্যাডভাইস দিয়ে আমাদের ঋদ্ধ করেছেন। আমি চলে যাব মিস্টার শফিক আহমেদের কাছে। মিস্টার শফিক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি আবারও এসছেন, যেটা আমাদের এই বহুল আলোচিত সিএমএসির যে নতুন মর্টগেজ রুলসটা আছে ব্যাপারে জানবার জন্যে। আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জয়ন্ত, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার টুডে। মূলত আমরা যারা বাড়ি কেনা বেচার সঙ্গে আমি বিং এ লয়ার বিভিন্ন রকমের প্রশ্ন পাই যে মর্টগেজের সঙ্গে সিএমএসি ব্যাপারটা কি বা ইন্স্যুরেন্সটা কি। তো অনেকেই জানেন না যে ইন্স্যুরেন্সের সঙ্গে আসলে বাড়ি কেনার কি সম্পর্ক থাকতে পারে। আমি মিস্টার শফিক আহমেদের কাছে চলে যাব যে আমাদেরকে একটু জানাবার জন্য যে বাড়ি কিনতে গেলে ইনফ্যাক্ট এই সিএমএসি বা অন্যান্য রিলেটেড ইন্স্যুরেন্সটা কি, আসলে এটা কেন দরকার পড়ে এবং এটা কিভাবে কাজ করে। ধন্যবাদ জয়ন্ত। CMHC is Canadian Mortgage and Housing Corporation. It is actually a crown corporation. তো আমাদের কানাডাতে বাড়ি কিনতে গেলে যদি ডাউন পেমেন্ট 20%-এর নিচে হয়, যেটা ব্যাংকের ভাষায় আমরা বলি হাই রেশিও মর্টগেজ, সেক্ষেত্রে ডিফল্ট ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়। এবং এই ডিফল্ট ইন্স্যুরেন্সটা, যেটা কিনা ব্যাংককে প্রোটেকশন দেয় ইন্স্যুরেন্স কোম্পানি, এই ডিফল্ট ইন্স্যুরেন্সটা পারচেস করতে হয় বায়ারকে। এবং এই ইন্স্যুরেন্সটা বাড়ি কিনতে গেলে হাই রেশিও মর্টগেজের জন্য অবশ্যই দরকার। উইদাউট ডিফল্ট ইন্স্যুরেন্স এখানে বাড়ি কিনতে কেউ পারবে না। এই কথা বলা দরকার যে এখানে মিনিমাম ডাউন পেমেন্ট আমাদের কানাডাতে যেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে মিনিমাম 5%, এবং ডিফল্ট ইন্স্যুরেন্সের জন্য ডাউন পেমেন্ট দরকার হচ্ছে 5 to 20%. So below 20% required a default insurance, and it should be insured by CMHC, এবং CMHC পাশাপাশি আরও কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে। অর্থাৎ তার অর্থ যেটা আমি ধরে নিলাম যে ব্যাংক আমাদেরকে যারা বাড়ি কিনছি তাদেরকে যে ফান্ডটা করছে সেই ফান্ডটা সুরক্ষিত করবার জন্যে, অর্থাৎ হাই রেশিও, অর্থাৎ রিস্কটা যেহেতু অনেকখানি হাই, এই রিস্কটাকে কমাবার জন্য একটা প্রোটেকশন প্রসিজার হলো মর্টগেজ ইন্স্যুরেন্স। ঠিক আছে। এখন এই মর্টগেজ ইন্স্যুরেন্সটা যেহেতু একটা মর্টগেজের অনুষঙ্গ, তো এখন বহুল আলোচিত এই ব্যাপারটা যে কিছু কিছু রুলস চেঞ্জ করেছে, যেটা জুলাইয়ের 1 তারিখ থেকে লাগু হবে। তো আমাদের এই অ্যাকচুয়ালি আগে কি ছিল বা আগেকার সঙ্গে এখন যে তফাৎটা হচ্ছে, এই তফাৎগুলোকে আমাদেরকে একটু আলোকপাত করতে পারবেন কিনা? এটা তো বহুল আলোচিত একটা ব্যাপার এই মুহূর্তে, বিশেষ করে আমাদের বুমিং রিয়েল এস্টেট মার্কেটে। Canada Mortgage and Housing Corporation CMHC রিসেন্টলি যে চেঞ্জটা করতে যাচ্ছে, হুইচ ইজ জুলাইয়ের 1 তারিখ থেকে, সেটা মূলত টু প্রোটেক্ট ইকোনমি, প্রোটেক্ট ব্যাংক, অ্যান্ড ওভারঅল প্রোটেক্ট দ্য বায়ার্স। আমাদের জুলাইয়ের 1 তারিখ থেকে 3টা গাইডলাইন্স যেটা ইমপ্লিমেন্টেড হতে যাচ্ছে, আমরা যেটাকে বলি হচ্ছে আন্ডাররাইটিং গাইডলাইন। তো এই গাইডলাইনের প্রথম গাইডলাইন যেটা, সেটা হলো ক্রেডিট স্কোর। আমরা প্রিটি মাচ সবাই জানি যে মর্টগেজ পেতে গেলে প্রথমে যেটা ব্যাংক দেখবে সেটা হলো যে ক্রেডিটটা কেমন। তো আগে এই ক্রেডিটটা ব্যাংক দেখতো সিএমএসসির আন্ডাররাইটিং গাইডলাইনে ক্রেডিট স্কোর ছিল 600, নতুন লতে এই ক্রেডিট স্কোর হতে হবে 680।
So any individual who wants to buy the house, the first thing that the individual, the buyer, should have a credit score of 680. এখানে একটা ব্যাপার আছে, যদি এটা দুজন অ্যাপ্লিক্যান্ট থাকে, তবে দুজন অ্যাপ্লিক্যান্টের যার ক্রেডিট স্কোর 680 সে প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট হতে পারবে, যার ক্রেডিট স্কোর লো সেও থাকতে পারবে, ওকে, তবে না প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট হিসেবে না। তবে দুজন অ্যাপ্লিক্যান্টের যে কোনো একজন অ্যাপ্লিক্যান্টের মিনিমাম ক্রেডিট স্কোর 680 হতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট আন্ডাররাইটিং গাইডলাইন চেঞ্জ। সেকেন্ড গাইডলাইন চেঞ্জ যেটা হলো আমাদের ব্যাংকিং ভাষায় এটাকে আমরা বলি জিডিএস অ্যান্ড টিডিএস। জিডিএস অ্যান্ড টিডিএস হলো এটা একটা স্ট্যান্ডার্ড ব্যাংক ফলো করে টু অ্যাপ্রুভ মর্গেজ, যেটা কিনা সরাসরি ইনকামের সঙ্গে জড়িত। একজন বায়ারের কী পরিমাণ ইনকাম আছে এবং সেই ইনকামে সে কী পরিমাণ মর্গেজ পেতে পারে, কনসিডারিং তাদের পার্সোনাল লোন অ্যান্ড টোটাল এক্সপেন্সেস, মর্গেজ এক্সপেন্সেস, এইগুলোকে কনসিডার করে একটা হিসাব করা হয়, যেটাকে আমরা বলি জিডিএস অ্যান্ড টিডিএস। সো এই জিডিএস অ্যান্ড টিডিএস, গ্রস ডেট রেশিও অ্যান্ড টোটাল ডেট রেশিও, জিডিএস অ্যান্ড টিডিএস আমাদের আগে ছিল, গাইডলাইন ছিল 39 অ্যান্ড 44, এটাকে রিডিউস করে নতুন নিয়মে যেটা করা হয়েছে সেটা হলো 35 অ্যান্ড 42। তো অবভিয়াসলি it will have an impact on income and mortgage amount. অ্যান্ড থার্ড সেটা হলো ডাউন পেমেন্ট। আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে ডাউন পেমেন্ট যেটা ছিল সেটা হলো যে একজন সেভ করবে, সেভিংস উইল বি ইউজ অ্যাজ এ ডাউন পেমেন্ট। যদি সেভিংসটা ওই ডাউন পেমেন্ট কভার না করতে পারে, তবে সে অন্য কোনো ওয়ে থেকে বড় করতে পারত। অন্য কোনো ওয়ে বলতে বোঝায় যে হি কুড বড়ো ফ্রম রিলেটিভস, or he could take the money from, the buyer could take the money from unsecured line of credit. তো নতুন লতে এই আনসিকিউরড লাইন অফ ক্রেডিট থেকে কিংবা অন্য কোনো যে কোনো সোর্স থেকে আর বড় করে সে ডাউন পেমেন্ট ইউজ করতে পারবে না। ডাউন পেমেন্টটা নিজস্ব সোর্স থেকেই হতে হবে, এবং এটা হোক 5%, 15%, হোয়াট এভার, এটা সেভিংস থেকে হতে হবে এবং ওন সোর্স থেকে হতে পারে গিফট, but not borrowing anymore. এই তিনটা গাইডলাইন, আন্ডাররাইটিং গাইডলাইন যেটা চেঞ্জ হয়েছে, and it is going to be implemented from July the 1st. থ্যাংক ইউ মিস্টার আহমেদ। আমি লেম্যান পার্সপেক্টিভে যদি ধরে নিই, একজন প্রফেশনাল না হয়ে, আগে আমি যখন বাড়ি কিনতে যেতাম, অর্থাৎ আগে বলতে জুলাইয়ের 1 তারিখের আগে থেকে যদি আমি বাড়ি কিনতে যাই এবং জুলাইয়ের 1 পরে বাড়ি যদি কিনতে যাই, তাহলে ইন এ নাটশেল আমার আগে 600 বা 620 ক্রেডিট স্কোর থাকলেই আমি এন্টাইটেলড হতে পারতাম, যেটা আমার 680-তে এখন আসতে হবে। বাট এই জায়গাটা আমার একটু বোঝার বিষয়, জিডিএস এবং টিডিএস এর যে ইনকাম রেশিওটা, এটা একটু আপনাদের প্রফেশনাল ভাষায় একটু এই টাইপের, বাট আপনি লেম্যান স্টাইলে কোনো একটা এক্সাম্পল দিয়ে আমাদের বোঝাতে পারেন যে অ্যাকচুয়ালি একজন বাড়ি কিনতে গেলে তার এন্টাইটেলমেন্ট জুলাইয়ের আগে কী ছিল এবং জুলাইয়ের পরে হলে ঠিক ওই ম্যাটারটাই কি এন্টাইটেলমেন্টের হওয়া উচিত, যদি একটা উদাহরণ দিয়ে আমাদের বোঝান। ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। জিডিএস টিডিএস যেটা আমি প্রথমে বলেছি, এটা একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন যেটা ব্যাংক ইউজ করে। এটা অ্যাকচুয়ালি আমরা যখন প্রফেশনালরা ব্যাংক যখন কোনো বায়ারের সাথে বসে, এটা মোস্ট অফ দ্য টাইম এটা ডিসক্লোজ করে না এটা কি হবে। তারা বলে যে আপনার মর্গেজ অ্যাপ্রুভ হয়েছে কিংবা মর্গেজ অ্যাপ্রুভ হয়নি, আপনার ইনকাম এটা এক্স অ্যামাউন্ট, এই এক্স অ্যামাউন্টে আপনার এই মর্গেজটা অ্যাপ্রুভ হবে কি মর্গেজ হবে না। এর পিছনে যেটা কাজ করে সেটাই হলো জিডিএস এবং টিডিএস। জিডিএস হচ্ছে গ্রস ডেট রেশিও, সার্ভিস রেশিও, অ্যান্ড টিডিএস টোটাল ডেট সার্ভিস রেশিও। তো এটা যেটা আগে ছিল 1 তারিখের আগে সেটা ছিল 39 অ্যান্ড 44। 1 তারিখের পর থেকে 1 তারিখ থেকে এটা কমে এসে দাঁড়াবে 35 অ্যান্ড 42। সো অবভিয়াসলি রেশিও যখন কমলো তখন এটা তো ইম্প্যাক্ট পড়বে
সরাসরি গিয়ে মর্গেজ অ্যামাউন্টের উপরে। তো লেম্যানের হিসাবে আমি যেটা ক্লায়েন্টকে যেভাবে আমরা আমরা সবসময় আমরা যেটা এক্সপ্লেন করে থাকি, যেটা ধরুন আপনার ইনকাম এখন আছে $100,000। সো আজকের মার্কেটে এই $100,000 ইনকামে, হাউসহোল্ড $100,000 ইনকামে আপনি কোয়ালিফাই করবেন এই জিডিএস টিডিএস স্ট্যান্ডার্ড আন্ডাররাইটিং গাইডলাইনে আপনি কোয়ালিফাই করবেন ধরুন $550,000 মর্গেজ। সো $100,000 আপনার ইনকাম, আপনি কোয়ালিফাই করেন $550,000 মর্গেজ। নতুন নিয়মে এই জিডিএস টিডিএসে একই ইনকাম $100,000 হাউসহোল্ড ইনকামে আপনার মর্গেজ কোয়ালিফাই হবে $490,000। সো দ্য ডিফারেন্স ইজ about $60,000। সো নতুন নিয়মে আপনার $100,000 ইনকামে আপনি এখন কোয়ালিফাই করবেন $60,000 মর্গেজ অ্যামাউন্ট লেস দেন বিফোর July 1st। বলতে পেরেছি। এই জায়গাটায় আসলে প্রফেশনালি ওই যে সমস্ত ওয়ার্ডিং আমরা সাধারণ যারা ক্রেতা তারা হয়তো বুঝতে পারেন না, তো অর্থাৎ আমাদের বাইং পাওয়ার টেকনিক্যালি কমিয়ে দেওয়া হলো, আমাদের পারচেজিং পাওয়ার ইজ বিং রিডিউসড। এখন মিস্টার আহমেদ আমাকে বলতে পারেন, মানুষ মানে ইনফ্যাক্ট স্টেট চিন্তা করে যে পারচেজ পাওয়ারটাকে বাড়ানোর জন্য সিএমএসি নতুন যে আন্ডাররাইটিং রুলস, এটার ইনফ্যাক্ট পারপাসটা কি, যে এটা পারচেজ পাওয়ারটাকে আমাদের কমিয়ে দেয়া, এটা উদ্দেশ্যটা কি? দেখুন, COVID-19 has a huge impact in everywhere, our personal life, our business life, and overall our economy. CMHC, Canadian Mortgage and Housing Corporation, এদের দায়িত্ব to protect the housing market. We know a lot of things about the housing market, যেটা boom and burst, overvalued. CMHCর গাইডলাইন আমাদের কানাডাতে যে to protect the market, protect the housing market, protect the buyers, and overall protect the financial institution, right? COVID-19 আমাদের ইকোনমিতে এক বড় একটা প্রেশার ক্রিয়েট করেছে। People lost their job, uncertainty in the economy. এর ভেতরে সিএমএসসি মেক শিওর করতে চাচ্ছে যে আনওয়ান্টেড থিংস ডাজন্ট হ্যাপেন। এই সিএমএসসির ইসেতে কি বলে, এই নতুন গাইডলাইনে এটা হতে পারে যে ইকোনমিতে একটু স্লো ডাউন হবে, পিপল উইল রাশ, উইল কন্ট্রোল দেয়ার পারচেজ, যেটা ইকোনমিতে হাউজিং প্রাইসে ইম্প্যাক্ট পড়বে, প্রাইসটা হয়তো স্লো ডাউন হতে পারে। এইগুলো চিন্তা করেই সিএমএসসি এই রুলগুলো নিয়ে এসছে। এবং ওভারঅল সেটা হলো যে সিএমএসসি চায় না যে মানুষের ইনডেটনেস, লোনের পরিমাণটা অনেক বেশি হয়ে যাক। তো যেটা আমরা বললাম যে $60,000 লেস নাও দে উইল গেট আন্ডার দ্য নিউ রুলস। সো $60,000 লেস ডেট in individual buyer, এটাই অ্যাকচুয়ালি সিএমএসসির অবজেক্টিভ। আন্ডারস্টুড। আমি দেখছিলাম ইনফ্যাক্ট ওয়েবসাইটে দেখছিলাম যে সিএমএসসি প্রেডিক্ট করছে এই নিউ রুলসের কারণে হয়তো অ্যাপ্রক্সিমেটলি 18% ডাউন ট্রেন্ড হতে পারে। আপনি কি মনে করেন আসলে যে এই আন্ডাররাইটিং রুলসে ওদের প্রেডিকশন 9 to 18%, সো এরকম কি কিছু হবার সুযোগ আছে বলে মনে করেন কিনা আপনি? It is a $1 million question, but আমি ইকোনমিস্ট নই। আমি আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি যেটা দেখেছি লাস্ট long term, it's a long time I'm in this business, and I have seen a lot of changes in economy, এবং lot of underwriting guideline being changed by CMHC. আমি আসলে সিএমএসসির সঙ্গে সম্পূর্ণভাবে একমত না। কেন একমত নই? দেখুন, সিএমএসসি যে গাইডলাইন, আন্ডাররাইটিং গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইনটা কিন্তু শুধু সিএমএসসি, বিসাইড সিএমএসসি আরও দুটো ইন্স্যুরেন্স, মর্গেজ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্স কোম্পানি। একটা হলো জেনওয়ার্থ মর্গেজ ইন্স্যুরেন্স, আর একটা হলো ক্যানাডা গ্যারান্টি মর্গেজ ইন্স্যুরেন্স।
তো এরা অ্যাবাউট 25% অফ ডিফল্ট ইন্স্যুরেন্স মর্গেজ কাভার করে। তো সিএমএসসির যে প্রেডিকশন, সেই প্রেডিকশন কিন্তু এই গাইডলাইনটা যদি ফলো করে, তাদের যে আন্ডাররাইটিং গাইডলাইন, এটা যদি প্রত্যেকটা ইন্স্যুরার ফলো করে, তাহলে হয়তো বা ওই ড্রাস্টিক ইম্প্যাক্ট আসতে পারে। কিন্তু লেটস সে দ্যাট ইউ ওয়ান্ট টু বাই আ হাউস, এবং আপনি ব্যাংকে অ্যাপ্রোচ করলেন, ব্যাংক বললো যে না, তোমার ইনকামে এটা কভার করছে না, এবং সিএমএসসি ডিফল্ট ইন্স্যুরেন্স এটা ইনস্যুর করছে না। সেক্ষেত্রে আপনার চয়েস আছে, ইউ হ্যাভ অপশন, ইউ ক্যান সে ওকে ফাইন, ইটস নট অ্যাপ্রুভড বাই সিএমএসসি, ওয়াই ডোন্ট ইউ গো টু Genworth, or why don't you go to Canada Guarantee? Canada Guarantee and Genworth, era already confirmed they are not going to follow CMSC's underwriting guideline changed, which is going to implement from July 1st. So you have the option. আমার একটা প্রশ্ন বাইদে ভাই এই ব্যাপারে, আমি যখন মর্গেজ অ্যাপ্লাই করি, এটা কি আমার চয়েস অথবা ব্যাংকের চয়েস যে সিএমএসসি তে যাবে, নাকি আদার যে আপনার Genworth এবং কানাডা গ্যারান্টি কোম্পানি আছে কোথায় পাঠাবে? এটা কি ক্লায়েন্টের কোনো চয়েস থাকে? Well, it's a very good question. আসলে কি আমাদের এখানে ক্লায়েন্টের কোনো চয়েস থাকে? আসলে ব্যাংকে আপনি যখন যাচ্ছেন, তখন আপনি ব্যাংকের ইচ্ছার উপরে ডিপেন্ড করছেন। সত্য কথা, আমরা ব্যাংকে যারা কাজ করি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করি, এবং আমরা কজনই বা জানি যে সিএমএসসির বাইরে আরও দুটো ইন্স্যুরার আছে। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে ব্যাংক যখন বলবে যে আপনি অ্যাজ এ ক্লায়েন্ট ইউ আর নট ইনশিওর্ড অর ইউ আর নট অ্যাপ্রুভড বাই ইনশিওরার, সরি, অ্যাকচুয়ালি আপনার কিছু করার থাকে না। কিন্তু ব্যাংকের ভেতরে কিছু গাইডলাইন আছে যেটা যদি সিএমএসসি ডিক্লাইন করে, so they can go to other insurance. But first CMSC, it has to be declined by CMSC with the reason that the income doesn't qualify. এক্ষেত্রে ব্যাংকের কিছু ডিসক্রিপশন আছে, প্রত্যেকটা ব্যাংকে যেতে চাইবে না, এবং আপনি যদি ব্যাংকে বলেন যে আমি যেতে চাই সিএমএসসির বাইরে, হয়তো ব্যাংক অ্যাকসেপ্ট নাও করতে পারে। সেক্ষেত্রে কিন্তু চয়েস আছে, আপনি যেমন মিলেনিয়াল মর্গেজ এক্সপার্টিং, a mortgage company, renowned company, or all those professional, you go to them. They will fight for you. They will take you to other insurer easily. Besides all those banks, chartered banks, there's about 50-60 different mortgage lender. Financial institutions, yes. And তারা usually Genworth and Canada Guarantee সঙ্গে কাজ করে। সো আমার মনে হয় না যে এটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে আমাদের হাউজিং মার্কেটে। দর্শক, আমরা এবার একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে আসবার পরে আমরা শুনবো মিস্টার আহমেদের কাছে এই প্রশ্ন উত্তর।